ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন একজন উদ্যোক্তা, সমাজসেবক, মিডিয়া ব্যক্তিত্ব ও রাজনীতিবিদ। তিনি বিগত সরকারের শাসনামলে প্রায় 12 বছরের বেশি সময় কারাগারে ছিলেন। কারাগার থেকে মুক্তির পর গত 17 বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, নিরাপত্তা, রাষ্ট্রীয় অখণ্ডতা, গণতন্ত্র সুরক্ষিত ও সুসংহত করা এবং সামাজিক প্রগতি, আইনের শাসন, ন্যায় বিচার, অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী জনগণ পার্টি গঠন করেন। বর্তমানে তিনি এই দলের আহ্বায়কের দায়িত্ব পালন করছেন। দেশব্যাপী তিনি আধুনিক নেটওয়ার্ক মার্কেটিং এর জনক এবং দেশটির ডিজিটাল প্রতিষ্ঠাতা পরিচালক। ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন মার্কিন যুক্তরাষ্ট্রের আমেরিকার ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলেস থেকে মাস্টার্স অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে এমএলএম বিজনেস এর উপর থেকে ডক্টরেট ডিগ্রি লাভ করেন। তিনি দৈনিক দেশটাই পত্রিকার সম্পাদক ও প্রকাশক। অন্যদিকে 2000 সালে দেশটাই নামে প্রতিষ্ঠিত ছোট্ট একটি কোম্পানিকে 2012 সালের মধ্যে 34টি কোম্পানির সমন্বয়ে দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলেন। ব্যবসার সুবাদে ট্যাক্স, ভ্যাট ইত্যাদি খাতে প্রায় 410 কোটি টাকা কর সরকারি কোষাগারে জমা দিয়েছে। ব্যক্তিগতভাবেও সরকারকে প্রচুর ট্যাক্স প্রদানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। দেশের বেকারত্ব নির্মূল ও অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে দেশের 2000 লিমিটেড প্রতিষ্ঠানটির সঙ্গে প্রায় জড়িত আছেন 43,50,000 ডিস্ট্রিবিউটর। ব্যক্তি জীবনে ডক্টর মোহাম্মদ রফিকুল আমিনের 2 কন্যা সন্তান আছে। এই 2 কন্যা সন্তানের জন্য আমরা এই পর্যায়ে সভাপতির কাছে অনুরোধ করবো আজকে আপনারা যারা কোশ্চেন করতে চান, আজকে আমাদের অতিথি প্রশ্ন জবাবে আমি আমাদের ঢাকা রিপোর্টার সমিতির সভাপতি জনাব আফসার আপনাদের কাছে মাইক্রোফোন দিচ্ছি। শুরুতে সম্মান স্মারক আমাদের ঢাকা রিপোর্টার সমিতি দেওয়ার জন্য আমরা আমাদের অতিথিকে শুরুতেই সম্মান স্মারক প্রদান করি। আমরা ঢাকা রিপোর্টার সমিতির পক্ষ থেকে অনেকে বরণ করে নিই। আমি অনুরোধ করছি আমাদের প্রেসিডেন্ট মহোদয়কে আজকের অনুষ্ঠানের মিডিয়া প্রেসের যে অতিথি আমাদের ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন ভাইকে সম্মান স্মারক উপহার দেওয়ার জন্য। আমি কার্যনির্বাহী কমিটির যারা আছেন এখানে আমি অনুরোধ করছি তারা মঞ্চে আসবেন। আমাদের অতিথিকে আমরা আমাদের স্মারক সম্মান হস্তান্তর মঞ্চে আসবেন। সামনে ক্যামেরা এই যে মাঝখানে আমি পিছনে কিছু পাইনি এখনো আপনারা কিছু বলে শ্বাস করে 2000 ক্যামেরা এটা ঠিক আছে বসে বসে আর কি বলতে স্যার এমন নাকি ধন্যবাদ সবাইকে। আমি ঢাকা রিপোর্টার সমিতির সভাপতি মহোদয় আসলে এটা আমাদের একটা নিয়মিত এই আয়োজনটি নিয়মিত করে আসছি। আজকে যিনি অতিথি আছেন ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন, উনি কিন্তু একজন মিডিয়ার ব্যক্তিত্ব। বৈশাখী টেলিভিশন, দেশটি এগুলো কিন্তু ওনারই গড়ে তোলা
প্রতিষ্ঠান। তো এরপরে তাকে নিয়ে নানা আলোচনা আছে। তিনি 12 বছর জেল কেটেছেন ফ্যাসিস্ট সরকারের আমলে। এই আলোচনা সমালোচনা, জেল জীবন, তার ভবিষ্যৎ পরিকল্পনা, মিডিয়া পরিকল্পনা, এগুলো নিয়ে আমরা আজকে তাকে প্রশ্ন করব। তার কাছ থেকে আমরা জবাব চাইব। আশা করি উনিও স্বাচ্ছন্দ্যে আমাদের সাংবাদিকদের আছেন, তাদের সকল প্রশ্নের জবাব দেবেন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। আপনাদের যারা কোশ্চেন করবেন তারা নিজের পরিচয়, নাম দিয়ে আপনারা কোশ্চেন করবেন। না, আমার তো ওনার জীবনে তো আমরা আমি নুরুল ভুইয়া, আমি ঢাকা রিক্রুটার্স ইউনিট ডিসিতে আছি, আর দৈনিক গণমুক্তি নামে একটি পত্রিকা, ওটার চিফ এডিটর আছি। আপনার কাছে একটি বিষয় হচ্ছে যে বাংলাদেশে আইকনিক একটি প্রতিষ্ঠান আপনি করেছিলেন, যার নাম এসটি, এবং আমার জানা মতে একজন সিলেটে একজন ম্যাজিস্ট্রেট ছিলেন। উনি সেই ম্যাজিস্ট্রেট ছেড়ে, উনি ওনার ওয়াইফ মাস্টার ছিলেন, নয়াপল্টনে থাকতেন, উনি বইয়ের সঙ্গে এসে আপনার এই কোম্পানিতে যোগদান। আমি ওনার ওয়াইফকে বলেছিলাম যে আপনি কতটাই হলে এই রেজিস্ট্রিতে আপনারা আসছেন, রেজিস্ট্রিতে বলে যে দেখুন, আমি যদি সব পথে সততাভাবে বসে করতে চাই পরিস্থিতি করে, তাহলে রেজিস্ট্রির কোনো বিকল্প নেই। এই বিষয়টি যখন আপনি বলে তুলেছেন, পাহাড় পর্বতে সব জায়গায় গাছ লাগানোর ব্যাপারটা ছিল, পরিবেশ নিয়ে আপনি এই পরিবেশ বান্ধব বাংলাদেশ গড়ার জন্য কাজটা করেছিলেন। পরবর্তী সময়ে সরকারের ফ্যাসিস্ট সরকারের আমলে আপনি কারার উদ্বোধন এবং 12 বছর পর তারা মুক্তি লাভ করে। এই বিষয়টা কিভাবে বলেন? ধন্যবাদ আপনাকে। প্রথম কথা হচ্ছে, উনি যথার্থই বলেছেন যে সততার সাথে কাজ করে 2 পয়সা আয় করতে হলে ডেস্টিনির কোনো বিকল্প নাই। আমি ডেস্টিনি যখন শুরু করি তখন আমি কিছু প্রচলিত প্রবাদ বাক্যকে একটু পরিবর্তন করে নিয়েছি। আমার মনে পড়ে আমাদের একটা প্রচলিত প্রবাদ বাক্য আছে যে সততার সর্ব উৎকৃষ্ট পন্থা। ইংরেজিতে বলে থাকি আমরা, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। আমি যখন ডেস্টিনি শুরু করি তখন এই প্রবাদ বাক্যের একটু আংশিক পরিবর্তন করে আমরা উচ্চারণ করতাম। সেটা হচ্ছে, সততা সর্ব উৎকৃষ্ট পন্থা নয়, সততা হচ্ছে একমাত্র পন্থা, অর্থাৎ অনেস্টি ইজ দ্য অনলি পলিসি। এই কথাটা বহু সরকারি আমলা, বহু বিজ্ঞ লার্নেড পার্সনকে করেছে, প্রভাবিত করেছে। তারাও অবাক হয়েছে যে এইভাবে তারা কখনো চিন্তা করে নাই যে সততা সর্বোৎকৃষ্ট পন্থা নয়, সততা হইতে হবে একমাত্র পন্থা। দেখেন, আমরা যখন কোনো কিছুকে তুলনা করি, সর্বোৎকৃষ্ট বলি, তার মানে আরো একটা জিনিস এটার সাথে আছে, তার মানে বিকল্প আছে। এখন আপনি যদি বলেন সততা সর্বোৎকৃষ্ট পন্থা, তার মানে বিকল্প কোনো পন্থা আছে, সেটার সাথে সততা সর্বোৎকৃষ্ট। বাট আমার কাছে মনে হয়েছে যে সততা আসলে কারোর সাথে তুলনা করা যাবে না, এটা একমাত্র পন্থা। যে কারণে ভদ্রলোক চাকরি ছেড়ে দিয়ে ডেস্টিনি করার সিদ্ধান্ত নিয়েছেন বলে আমি মনে করি। এখন ডেস্টিনিতে সবসময় আমরা সৎ ইনকাম করে আসছি 2 কারণে। একটা হচ্ছে, আমরা সরকারকে সবসময় নিয়মিত কর কোষাগারের কর দিয়ে যেতাম, এমনকি ন্যূনতম কর যেগুলো আছে এগুলো কখনো আমরা অনিয়ম করতাম না। এগুলা করা তো দূরের কথা, ব্যত্যয় করা তো দূরের কথা, অনিয়মও করতাম না। সব ধরনের ট্যাক্স আমরা দিতাম, যে কারণে আমরা খুব অল্প সময় কিন্তু সরকারকে, তৎকালীন সরকারের কর কোষাগারে আমরা দিয়েছি 410 কোটি টাকা, বিভিন্ন 3টা অর্গানাইজেশন থেকে। মেইনলি তখন 3টা অর্গানাইজেশন চালু ছিল। আমি যখন এই কাজটা শুরু করি তখন আমি বিগত ফ্যাসিস্ট সরকারের রোষানলে পড়ে যাই, কারণ তারা লক্ষ্য করেছে যে আমি কিছু লোকের এমন কিছু জিনিস শিখাচ্ছি যেটা আসলে বলতে গেলে যে তাদের কাছে পছন্দ হয়নি। কারণ আমি খেয়াল করেছি যে আমরা 10 জন লোক সততার সাথে কাজ করে খাই, এটা যেন মহল বিশেষ পছন্দ করতেছে না। এটা বলার অপেক্ষা রাখেন, আপনারা সবাই জানেন, আমি একা জানি যে তা না। পরবর্তীকালে কিছু ম্যাল প্র্যাকটিসের চেষ্টা করা হয় আমাদের সাথে, যেন আমরা তাদেরকে একটা বিশেষ সুবিধা দেই, আমরা দিতে রাজি হইনি। এখান থেকে আমার কিন্তু
আমার উপরে তাদের রাজনৈতিক প্রতিহিংসার মূল কারণ শুরু হয় এবং পরবর্তীকালে আমার নামে মিথ্যা স্টোরি বানিয়ে মিথ্যা মানি লন্ডারিং এর গল্প দিয়ে আমাকে জেলে ঢুকাই দিচ্ছে জোর করে রায় দিয়ে। এখন আপনারা হয়তো বলবেন যে এটার সপক্ষে কিভাবে প্রমাণ দেব? প্রমাণ কিন্তু আমার নামে যখন মামলা করা হয়, যে এজাহারটা ছিল, যেটাকে আমরা ইংলিশে বলি এফআইআর, ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট, যেটা ওই দুইটা এজাহার যদি আপনারা একটু ভালো মতো পড়েন, পর্যবেক্ষণ করেন, দেখবেন ওখানে কোথাও কিন্তু আমার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনে নাই। আমার বিরুদ্ধে অভিযোগ এনেছে দুইটা মামলাতে এইভাবে। একটা মামলা ছিল আমি একটা সমবায় সমিতি করেছিলাম এবং সেই সমবায় সমিতিতে আমরা বেশ কিছু কাজকর্ম করি আর কি, সমবায় সমিতির বাইলজ এবং আইন অনুযায়ী, সমবায় সমিতি আইন 2001 এবং বিধিমালা 2004 অনুযায়ী, আর আমাদের একটা বিধি ছিল, উপ আইন ছিল। সেখানে যেটা অন্যায় বের করেছে, সেই অন্যায়টা একটু আমরা বলি। সেই অন্যায়টা ছিল এরকম, সমবায় সমিতি আইনে আছে, আপনি যদি 5 লক্ষ টাকার অধিক কোনো টাকা কোথাও বিনিয়োগ করতে চান বা সম্পত্তি কিনতে চান বা আদারওয়াইজ কিছু করতে চান, আপনাকে সমবায়ের নিবন্ধকের থেকে অনুমতি নিতে হবে। তো তখন আমরা নতুন এই সমিতিটা করে আমরা অনেকে এই আইন সম্বন্ধে সচেতন ছিলাম না। আমরা প্রায় 30-35টা প্রজেক্টে 5 লক্ষ টাকার উপরে বিনিয়োগ করেছি, যেটা আমরা নিবন্ধকের থেকে তাৎক্ষণিক অনুমতি নিতে ভুলে গেছি। পরবর্তীকালে যখন আমাদেরকে সমবায় জেলা যিনি সমন্বয়ক বা যিনি জেলার দায়িত্বে ছিলেন সমবায় সমিতির, উনি এসে আমাদেরকে নোটিফাই করলেন যে আপনি তো এই ভুলটা করে ফেলছেন, এখন আপনি নিবন্ধকের বরাবরে একটা মার্সি পিটিশন দিয়ে আবেদন করেন যে আমি তো অনুমতি নিতে ভুলে গেছি, আমাকে পোস্ট অ্যাপ্রুভাল দেওয়া হোক। তখন আমরা পোস্ট অ্যাপ্রুভালের জন্য দরখাস্ত করি এবং যথারীতি আমরা পোস্ট অ্যাপ্রুভাল পেয়েও যাই, কিন্তু আমাদেরকে নিবন্ধক একটা ওয়ার্নিং দেয় যে ভবিষ্যতে আর 5 লক্ষ টাকার উপরে যদি বিনিয়োগ করেন, মনে রাখবেন এই ভুল যেন না করেন, দিস ইজ লাস্ট টাইম, আমরা আপনাকে পোস্ট অ্যাপ্রুভাল দিয়ে দিলাম, হয়ে গেল। এখন দেখেন আমাদের এই পোস্ট অ্যাপ্রুভাল থেকে কিন্তু তারা হিসেবে নিয়েছে, ডকুমেন্টেশন হিসেবে নিয়েছে যে আমরা সমবায় সমিতি আইন ভাঙছি এবং আমরা অন্যায় করেছি। চলেন আমরা একটু আলোচনা করি যে সমবায় সমিতি আইন ভাঙলে কি হয়। সমবায় সমিতি আইনের ধারা 84-তে লেখা আছে যে নিবন্ধক কেবলমাত্র বাদী হয়ে আমার বিরুদ্ধে মামলা করবে, সমিতি ভেঙে দেবে, আমাকে চেয়ারম্যান পজিশন থেকে বাদ দেবে, ইত্যাদি ইত্যাদি। মানে পুরো মামলাটা হচ্ছে নন কগনিজেবল মামলা, অআমলযোগ্য। অর্থাৎ এটা কোনো ফৌজদারি মামলা হবে না, এটা হবে দেওয়ানি মামলা। এই হচ্ছে সমবায় সমিতি আইন 2001 এবং বিধিমালা 2004 লেখা আছে। কিন্তু এখানে দুদকের কয়েকজন কর্মকর্তা এত বেশি উৎসাহী হয়ে গেছে, তারা বলতে চাচ্ছে যেহেতু আপনার সমবায় সমিতি আইন ভঙ্গ করে কাজ করেছেন, আপনি অনিয়ম করেছেন, আর অনিয়ম করার কারণে আপনার বিরুদ্ধে আমরা মানি লন্ডারিং এর মামলা রুজু করতেছি। দেখেন সমবায় সমিতি আইন ভাঙলে আমার বিরুদ্ধে বিচার হবে সমবায় সমিতি আইনে, সেখানে মানি লন্ডারিং কেন আসবে? এখন মানি লন্ডারিং এর সংজ্ঞাটাও বানিয়েছে খুব অদ্ভুত ভাবে। সেটা হচ্ছে যেহেতু আমি অন্যায় করেছি, অবৈধ, এটাই অবৈধ হয়ে গেল আর কি, অবৈধভাবে আমি লেনদেন করেছি, এখন এই টাকা যত জায়গায় বিনিয়োগ করেছি সব জায়গায় মানি লন্ডারিং হয়ে গেছে। আমি সিনেমা হল কিনছি, এটা মানি লন্ডারিং, আমি জুট মিল কিনেছি, এটা মানি লন্ডারিং, আমি কক্সবাজার হোটেল কিনেছি, মানি লন্ডারিং, আমি এয়ারলাইন্স কিনেছি, মানি লন্ডারিং, আমি কর্মচারীদেরকে বেতন দিয়েছি, মানি লন্ডারিং। সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো আমি যে ডিভিডেন্ড দিয়েছি 270 কোটি টাকা, এটাও মানি লন্ডারিং। তার মানে আমি বিদেশে টাকা পাচার করেছি এই মর্মে এজাহারে লেখা নাই। কিন্তু এজাহারে যে আইনটা লেখা আছে এটা হচ্ছে মুদ্রা পাচার প্রতিরোধ আইন, মানে আইনটার নামে হচ্ছে মুদ্রা পাচার প্রতিরোধ আইন 2009 এবং 2012। এখন দেখেন ঘটনার কালটা দেখেন, খেয়াল করেন, ঘটনার কাল দেখাইছে কিন্তু 2012 আগে করেছি অপরাধটা, তাই না? তাইলে 2012 আগে আইন ছিল 2009 আইন, তাহলে মামলা হইতে হয় 2009। সেটা করে নাই, কারণ কেন করে নাই? কারণ 2009 আইনে আবার সর্বোচ্চ সাজা হচ্ছে 7 বছর, তাদের এটা পছন্দ হয়নি, তাই তারা এজাহারে লিখছে 2009 মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2009 তৎসহ, এভাবে লিখছে, তৎসহ 2012 ভঙ্গ করেছি। তো আমি জানতে চাইলাম 2012 আইন ঢুকেলেন কেন? বলে আপনার এই স্টেটমেন্ট দেখেন। আমি বললাম স্টেটমেন্ট তো হচ্ছে আপনারা যখন কোনো ব্যাংক স্টেটমেন্ট বা কোনো স্টেটমেন্ট কোনো কোম্পানির কাছ থেকে চান, সেটা প্রিন্ট করা হয় যেই ডেটে চান আপনি, সেই ডেটের প্রিন্ট করা থাকে কাগজে। মনে করেন আজকে যদি আপনি ব্যাংক স্টেটমেন্ট উঠান, দেখবেন সেখানে লেখা থাকবে অ্যাজ অফ টুডে। তো অ্যাজ অফ টুডে অর্থ কি? ট্রানজাকশনটা এখন হয়েছে? ট্রানজাকশন তো অনেক আগে হয়েছে, 2011 সালে হয়েছে। অর্থাৎ আমাদের সমস্ত ঘটনা ঘটেছে তারা লিখেছে 2011 সাল নাগাদ,
কিন্তু মামলা করেছে যেহেতু 2012 সালে, তাই 2012 আইনটাও ঢুকিয়ে দিয়েছে। তাই শুধু 2012 আইন একা ঢুকায়নি, কিন্তু একটু চালাকি করেছে। বলছে তারা মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2009 তৎসহ 2012 ভঙ্গ করিয়া মানি লন্ডারিং করিয়াছে। এখন আমি বললাম এখানে মানি লন্ডারিং করতে হইলো, আমরা বিনিয়োগ করেছি, বিনিয়োগ করার সময় আমরা অনুমতি দেইনি। বলে এইটাই আপনাদের মানি লন্ডারিং, আপনারা অনুমতি নেন নাই। আমি বললাম পরে যে নিছি, এই পরে নিছি যখন কাগজটা দেখাইলাম রিমান্ডে, বলে এটা আপনারা ঘুষ দিয়ে নিছেন। আমি বললাম মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ, ঘুষ দিয়ে নিছি মানে কি? আপনি এটা প্রকাশ্যে বলতে পারবেন যে আমি এই অনুমতিটা ঘুষ দিয়ে নিছি? তারপর সেই অনুমতিকে কিন্তু ওনারা বাতিল করিয়েছে দুদক। ওনারা চাপ দিয়েছে অধিদপ্তরকে যে আসামি হবেন না সাক্ষী হবেন, ভয় ওরা তাড়াতাড়ি আমাকে, যেই মাসে মামলা হয় খেয়াল করেন, যেই মাসে মামলা হয় ওই মাসে নোটিশ দিয়ে আমার ওই অনুমোদনটা বাতিল করিয়ে নিয়েছে দুদক। বাতিল করে নিয়েছে 10 জুলাই, মামলা করেছে 31 জুলাই। আপনি যদি মেল প্র্যাকটিস গুলা অ্যানালাইসিস করেন দেখবেন কত বড় একটা চক্রান্ত আমার বিরুদ্ধে করেছে দুদকের তৎকালীন কর্মকর্তারা। 5 জন এটার সাথে জড়িত, এবং এই 5 জন এখন এলপিআর এ চলে গেছে। এদেরকে যদি আপনারা জিজ্ঞাসাবাদ করেন, ক্রস জিজ্ঞাসাবাদ করেন যে আপনারা যে সমবায় সমিতি আইনের অপরাধ দেখিয়ে মানি লন্ডারিং আইনে ঢুকালেন, কিসের ভিত্তিতে ঢুকালেন? ইভেন বিশ্বাস করবেন কিনা জানি না, তাদের পিবি পর্যন্ত তাদেরকে ধমকাইছে যে এটা তো মানি লন্ডারিং না, এটা তো সমবায় সমিতি আইন ভাঙছে, আপনারা কিসের মানি লন্ডারিং লাগাই দিচ্ছেন? জোর করে মানি লন্ডারিং, তারপরে জোর করে রায়। জজ সাহেব নিজেই বলতেছে, আমার মনে আছে প্রথম 2012 সালের মে মাসের 12 তারিখে আমার বিরুদ্ধে প্রথম মামলার রায় হয়। রায়ের 1 মাস আগের ঘটনা আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই। রায়ের 1 মাস আগে যখন আমি আমার সাফাই সাক্ষী দিলাম, যেটাকে বলা হয় 342 হচ্ছে আসামির সাফাই সাক্ষী। সেই সাফাই সাক্ষীতে দীর্ঘ 1.5 ঘন্টা আমি এরকম বক্তব্য রেখেছি। কার সামনে? জজ সাহেবের সামনে। জজ সাহেব সব শুনলো কেয়ারফুলি, শুনে উনি বুঝতে পারলো যে মামলাটা সাজানো। তখন উনি দুদকের উকিলকে ডাকলেন, দুদকের পিপিকেও ডাকলেন, ডাকে বললেন যে লার্নেড, এই যে আপনারা এই আসামির বিরুদ্ধে যে অভিযোগ এনেছেন, কাগজে পত্র কিন্তু প্রমাণ করতে পারেন নাই আপনারা যে উনি মানি লন্ডারিং করেছে। সব বলতেছেন হাইকোর্ট, শুধু বারবার দেখাচ্ছেন পত্রিকা আসছে। তারা যে জিনিসটাকে বেশি জোর দিয়েছে যে পত্রিকায় আমার বিরুদ্ধে লেখা আছে আমি অর্থ পাচার করেছি, তাদের কাছে ডকুমেন্ট নাই, পত্রিকার দোহাই দিচ্ছে। তখন আমার উকিল বলছে কি পত্রিকায় কি একটা এভিডেন্স হইতে পারে? এভিডেন্স একটা কিন্তু পত্রিকা কোনোদিন আপনার সাক্ষ্য হিসাবে নেওয়া যায় না। তো তখন আমাকে বলছে, জজ জিজ্ঞাসা করছে আপনার বক্তব্য কি এই বিষয়ে? আমি বলছি দেখেন, পত্রিকার কাজ হচ্ছে খবর প্রচার করা। তারা কখনো ক্লেম করে না যে আমার এই দাবিটা সত্য। তারা খবর প্রচার করেছে, কিন্তু ওনারা সেই খবর প্রচারের উপরে ভিত্তি করে ইনভেস্টিগেশন করবে। তো বলে আপনাকে ইনভেস্টিগেশন করে না? আমি বললাম না, ওনারা তো ইনভেস্টিগেশন করে না। ওনারা কি করেছে, আমাদেরকে রিমান্ডে নিয়ে কোনো কথাবার্তা নাই, 2-3টা কাগজ লিখে নিয়ে আসছে, সই করতে বলে। জিজ্ঞাসা করলাম এটা কি? বলে 164। তো তখন আমি 164 বুঝি না। আমি জিজ্ঞাসা করলাম ভাই 164 কি একটু বুঝাই বলেন। বলে এটা হচ্ছে আপনি সাক্ষ্য দিচ্ছেন যে আপনি অপরাধ করছেন। আমি বললাম আমি সাক্ষ্য দেবো কেন, আমি তো অপরাধ করি নাই। বলে না করলে আপনাদের খবর আছে। এরপরে ধরে কি করলো, প্রথমে আমার সামনে আমার চেয়ারম্যানকে পিটাইলো, বেদম পাল্টান পিটাইলো, হকি স্টিক ভেঙে গেল, এত পিটাইলো দুদক। ভদ্রলোক একটা শব্দ করে নাই, হোসেন সাহেব চুপ ছিল এতগুলা বাড়ি খেয়ে। আমার চোখে কিন্তু পট্টি লাগাই দিল, কালো কাপড় দিয়ে আমার চোখ বাঁধলো, পিছনে আমার গামছা দিয়ে হাত বেঁধে ফেললো, আমাকে মারবে এর পরে। আর কেন আমরা কেন 164 সই করছি না? কারণ তাদের কোনো ইনভেস্টিগেশনের দরকার নাই। তাদের দরকার 2টা মামলা, তাদের দরকার আমাদের স্বীকারোক্তি, এরপরে আমাদের সাজা শুনাই দেবে, আমরা জেলে চলে যাব। এই সমস্ত ঘটনা কিন্তু সেদিন আমি মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম যে একদিন হইলে আমি গণমাধ্যমের সামনে আসবো এবং সেদিন তোমাদের এই দুর্নীতি আমি প্রকাশ করে দেবো। যে দুদকের ভিতরে দুর্নীতি রাখা, বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ছিল তখন দুর্নীতিগ্রস্ত তৎকালীন সময়ের দুর্নীতি দমন কমিশন, এবং সবাই একেবারে বটম থেকে টপ পর্যন্ত সবাই ছিল দুর্নীতিবাজ। এরা কিভাবে দুর্নীতি করেছে আমি রিমান্ডে থাকা অবস্থায় দেখেছি। আমি রিমান্ডে ছিলাম তাদের অধীনে 23 দিন। এই 23 দিন আমি দুদকের অফিসে ছিলাম 2 ভাগে, একবার ছিলাম 12 দিন, একবার ছিলাম 11 দিন। এই 23 দিনে যত অপকর্ম আমি দেখেছি সেখানে আমার চোখে দেখা। আমাদেরকে কোনো সাধারণ জিজ্ঞাসাবাদ করে নাই, আমাদের এমপ্লয়িকে আমাদের সামনে মারছে আমাদেরকে সাইকোলজিক্যালি ডাউন করার জন্য। আপনারা কি জানেন যে 46 জন আসামি করা হয়েছে আমার সাথে, এরা সবাই ইনোসেন্ট লোক, এবং এদেরকে ডেকে নিয়ে বলছে সাক্ষী হবা না আসামি হবা, 2টা শব্দ ব্যবহার করছে, সাক্ষী হবা না আসামি হবা। তারা বলেছে না, উনি তো কোনো অন্যায় করছে বলে আমরা জানি না, আমরা সাক্ষী হবে কেন? একদম আমার সামনে দাঁড়িয়ে ঠাস ঠাস থাপ্পড় আমাদের বিনিয়োগকারীদের গালে।
আপনি খেয়াল করেন বিনিয়োগকারী যে কারণে দুদকের এই মামলায় আপনি খেয়াল করে দেখেছেন, আমাদের 45 লক্ষ বিনিয়োগকারী আছে, একটা লোকের সাক্ষী বানায় নাই। আপনারা যদি মামলাটা পর্যবেক্ষণ করেন, আমি আপনাদের কাছে অনুরোধ করব আপনারা মামলাটা পর্যবেক্ষণ করেন। 219 জন সাক্ষীর মধ্যে একজন বিনিয়োগকারী নাই। 219 জন সাক্ষী কিন্তু আমার প্রথম মামলায়, একজন বিনিয়োগকারীও সাক্ষী নাই, একজন সাধারণ মানুষ সাক্ষী নাই। কারা সাক্ষী? কারা সাক্ষী? হচ্ছে সব সরকারি কর্মকর্তা, সব সরকারি কর্মকর্তা, বাণিজ্য মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক, এনবিআর, এরা হচ্ছে, তারপর সাব রেজিস্ট্রার অফিস, এরা হচ্ছে সাক্ষী। সাথে সাক্ষী এনেছে যে সকল ব্যাংকে আমরা অ্যাকাউন্ট খুলেছি, সমস্ত ব্যাংকের সব অফিসারদেরকে বানিয়েছে সাক্ষী। এইভাবে 219 জন সাক্ষী বানিয়েছে। তারা চাইলে সাক্ষী কিন্তু 5-7 জন বানিয়ে মামলা করতে পারত। আমি এক পর্যায়ে জিজ্ঞাসা করেছি যে আপনারা এই 219 জন সাক্ষী কেন বানাইছেন? এরা তো কেউ সাক্ষী না, 219 কেন, এত কেন? বলে আমাদের তো প্ল্যান ছিল 300 সাক্ষী বানাবো, আমাদেরকে তো কমিশন নিষেধ করছে এত সাক্ষী বানায়ও না। তো আমি জানতে চাইলাম এত সাক্ষী কেন করলেন? বলে সাক্ষ্য নিতে নিতে মামলা যেন লম্বা হয়। মানে তাদের আগের থেকেই প্ল্যান যে সাক্ষ্য নিতে নিতে মামলাকে দীর্ঘায়িত করবে, মামলাও শেষ হবে, আমার সাজা খাটাও শেষ হবে। আমি যে সাজা খেটে ফেলেছি রায় হওয়ার আগে, এটা কোনো দুর্ঘটনা নয়, ইট ওয়াজ এ প্ল্যান, ইট ওয়াজ এ, কি বলবো আপনার, এত দুঃখের কথা। আমাকে তখন অফার দেওয়া হলো, ঠিক আছে আসেন একটা কম্প্রোমাইজ করি আপনার সাথে। আমি বললাম কি কম্প্রোমাইজ করবেন? বলে আপনি দেশ ছেড়ে চলে যান। কিভাবে সম্ভব? আমি তো আপনাদের কাছে এখন রিমান্ডে আছি। বলে আপনাকে আমরা এয়ারপোর্টে নামাই দিয়ে আসবো, আপনার বউ বাচ্চাকে এয়ারপোর্টে আসতে বলেন, কাপড় চোপড় সব দিয়ে আসেন, টিকিট কাটেন, আপনাদেরকে এয়ারপোর্টে নামাই দিয়ে আসবো, সেখান থেকে চলে যাবেন। আমি বললাম তারপরে আগামীকাল গণমাধ্যমের কাছে কি বলবেন? যে আমি আপনাদের রিমান্ডে আছি, কোথায় ছিলাম? বলে যে আমরা বলবো যে রিমান্ড শেষে আপনাকে শাহবাগ থানায় নামাই দিয়ে আসছি, সেখানে 7-8 জন কনস্টেবল আর শাহবাগ থানার ওসিকে ক্লোজ করে দেবো, আর আপনার বিরুদ্ধে হুলিয়া দেবো যে পুরস্কার ঘোষণা করা হবে। অসুবিধা কি? আপনি টেনশন করেন কেন? আমাদের কাছে আমরা করবো, আপনি যাবেন কিনা এটা বলেন। আমি বলছি না, আমি যাব না। বলে কেন যাবেন না? আমি বলছি আপনারা যে ওয়াদাটা করতেছেন এটা সত্য না, আপনারা কি করবেন আমি জানি। এইভাবে বলেছি আমি, কি করবেন আমি জানি। বলে কি করব? আমি বলছি এখান থেকে আমাকে এয়ারপোর্ট নেওয়ার কথা বলে আমার আগে হ্যান্ডকাপ লাগাবেন পিছনে, চোখে আপনার বাঁধবেন বা চোখ খোলা রাখবেন, আমাকে বলবেন যে ভাগ ভাগ করে যখন আমি হাঁটা শুরু করব, পিছন থেকে আমার এখানে গুলি করে আমাকে ক্রস ফায়ারে নেবেন এবং বলবেন যে আসামি পালানোর সময় ক্রস ফায়ারে মারা গেছে। চুপ করে আমার দিকে তাকাচ্ছে দুদকের পরিচালক। বলে এত স্মার্ট হয়ে গেছেন? আমি বললাম হ্যাঁ, সুতরাং আমাকে জেলখানায় দিয়ে আসেন, আমি বিদেশে যাব না, আমি বাংলাদেশে থাকবো। এর পরের দিনের ঘটনা, আমাকে দ্বিতীয় অফার দেওয়া হলো। বলে আজকে আপনার জন্য অফার আরো সহজ করে নিয়ে আসছি, কোনো ঝুঁকি নাই, আপনাকে আমরা 1 সপ্তাহের মধ্যে জামিন করিয়ে দেব। জিজ্ঞেস করলাম কি করবেন বলেন? বলে ডেস্টিনির সমস্ত কোম্পানি বন্ধ করে দেন, আপনাকে আমরা ভালো ভালো ব্যবসা দেবো, সরকার আপনাকে অনেক ভালো ভালো ব্যবসা দেবে, ব্যাংক লোন দেবে, আপনি ব্যবসার ট্রেন্ড চেঞ্জ করেন, ডেস্টিনি 2000 MLM কোম্পানি বন্ধ করেন। তখন আমি বললাম এই কোম্পানি বন্ধ করলে প্রায় 45 লক্ষ লোক আছে, এরা বেকার হয়ে যাবে এবং এগুলো সরকারের এগেনস্টে ভোট দেবে। তখন আমাকে বলে সরকার ভোট নিয়ে চিন্তা করে না। দুদক বলতেছে কিন্তু সরকার ভোট নিয়ে চিন্তা করে না, আপনি ডেস্টিনি বন্ধ করবেন কিনা বলেন। তখন চেয়ারম্যান সাহেব একটু দূরে বসা, উনি মনে করছে আমি যদি বাই চান্স লোভে পড়ে রাজি হয়ে যাই, উনি তখন আমাকে দূরের থেকে এরকম ইশারা করে, মানে আপনি রাজি হবেন না। আমি তো রাজি হবই না। তখন আমি বললাম যে ভাই, আমি তখন সাহস পেয়ে গেলাম, হোসেন সাহেব যখন আমাকে ইশারা করলো রাজি হবেন না, তখন আমি বললাম না ভাই, আমি ডেস্টিনি বন্ধ করতে রাজি না, আপনি পারলে আমাকে পৌঁছায় দেন, নাজিমুদ্দিন রোডে জেলখানা পাঠিয়ে দেন। এইভাবে আমাদের রিমান্ড শেষ হয়েছে। তাই ডেস্টিনি সম্বন্ধে আপনারা কিন্তু অনেক তথ্য জানেন না। আজকের এই দিনটি যে এখানে হবে, এরকম যে আমি আসবো সাংবাদিকদের সামনে, এটা কোনো কাকতালীয় ঘটনা নয়, এটা আমি তখন থেকে স্বপ্ন দেখতাম যে আমি একদিন হলেও গণমাধ্যমের সামনে গিয়ে এই সকল ইতিহাস তুলে ধরবো এবং সবাইকে জানিয়ে দেবো যে দুদক কত বড় দুর্নীতিবাজ প্রতিষ্ঠান, কিভাবে মানুষকে তারা টর্চার করে, র্যাবের মতো ডিবির মতো পিটায়। আপনি কল্পনা করতে পারবেন না তাদের একটা টর্চার সেল ছিল। সেই টর্চার সেল আমাকে যদি এখন দুদকে নিয়ে যাওয়া হয়, আমি সেই রুম দেখাই দেবো যেখানে টর্চার করা হতো, গরম পানি ঢালা হতো, মুখে গামছা দিয়ে বালতিতে করে পানি ঢালি দিত, বিভৎস নির্যাতন করতো তারা। এটা কল্পনা করা যায় না। যারা নির্যাতিত হয়ে বাংলাদেশ থেকে পরবর্তীকালে জামিন পেয়ে পালায় গেছে, এরকম আমি কয়েকজনকে আপনাদের সামনে হাজির করতে পারবো, বা তাদেরকে আমি ভিডিও কনফারেন্সে আনতে পারবো, তারা এখন আমেরিকাতে পলাতক। তাদের মধ্যে একজন হচ্ছে মাসুদ রানা। মাসুদ রানা পরে আমার কাছে বলেছিল যে
আমাকে এইভাবে বিভৎস মাইর দিছে এবং আমার এই মুখে গরম পানি দিয়ে আমাকে এইভাবে টর্চার করছে, দড়ি দিয়ে ঝুলে দিছে তাকে। আপনারা কেউ কোনোদিন স্বপ্নে ভাবছেন যে দুদক নির্যাতন করতে জানে? দুদক তো দুর্নীতি দমন করার কথা, তারা কি করে মানুষকে নির্যাতন করে এইভাবে? এই ছিল আমার সংক্ষিপ্ত ইতিহাস। আমি আজও সেই বিভৎস দিনগুলোর কথা ভুলি না। আমাকে এমন কথা বলা হয়েছে, আপনি যদি আমাদের কথায় স্বীকার না করেন আপনার বউ বাচ্চা ধরে নিয়ে আসবো, আপনার বউ কই থাকে আমরা জানি, আর যদি আপনি আমাদের কথা শুনেন আপনার বউকে মামলা থেকে অব্যাহতি দিয়ে দেবো এবং তাদেরকে টাচ করব না। আমি বলেছি আমার পক্ষে সম্ভব না, যে কারণে আমার বউকে তারা আসামি বানিয়েছে। এবং শুনলে আপনারা অবাক হবেন, ফ্যাসিস্ট সরকার চলে গেছে, আমার বউ এখনো জেলে আছে, বের হতে পারছে না। জেলখানার ভিতরে ডেস্টিনিতে 46 জন আসামি করা হয়েছে, 46 জনকে আসামি করা হয়েছে, একটি ব্যক্তিও জেলখানায় নাই একমাত্র আমার ওয়াইফ ছাড়া, আমার স্ত্রী ছাড়া। এর কারণ কি? তাদের তো রাগ আমার উপরে, টর্চার করবে আমাকে, আমার পরিবারকে, আমাকে শান্তিতে থাকতে দেবে না। আমার দুইটা নাবালক বাচ্চা 12টা বছর একা একা বড় হয়েছে, তাদের কোনো আমাদের কোনো আত্মীয় স্বজন তাদেরকে ঠিক মতো দেখতে আসে নাই। মাঝে মধ্যে এইসব ভাত দিয়ে চলে যেত, একটু খাবার দিয়ে চলে যেত। তারা অন্ধকার নগর ঘরের মধ্যে কিভাবে যে কষ্টের দিন যাপন করছে এটা ভাষায় প্রকাশ করার মতো না। এখন তাদের এমন ট্রমা হয়েছে, আমার ছোট মেয়ে আমার দিকে যখন তাকায় তখন আমার কাছে মনে হয় সে একজন অবাঞ্ছিত লোকের দেখছে, একজন অপরিচিত পুরুষকে দেখছে, এইভাবে আমার সাথে কথা বলে। হ্যাঁ বলো, কি করব? আমি বলি যে তোমার তো বার্থডে আসছে, চলো না একটু বাইরেতে ঘুরে আসি। বলে ভাল লাগে না, আম্মুকে নিয়ে আসো। শুধু একটা শব্দ, আম্মুকে নিয়ে আসো। আমি কোনো জবাব দিতে পারি না যে ডেস্টিনির মামলায় কেন তাকে নিয়ে যাওয়া হয়েছে। সে তো ডেস্টিনির মধ্যে কিছুই ছিল না, শুধু সে শেয়ার 5 লক্ষ টাকার শেয়ার কিনে সে শেয়ার হোল্ডার পরিচালক হয়েছে। কোনোদিন সে নির্বাহী কমিটিতে ছিল না, কোনোদিন ব্যাংক সিগনেচারে ছিল না, কোনো ডিসিশন মেকিং এ ছিল না, শুধু রফিকুল আলমিনের স্ত্রী। এই জন্য আজকে সে জেল খাটতেছে। আমরা সবাই বেরিয়ে গেছি, কিন্তু জেনারেল হারুন, আমি, হোসেন, কেউ বাদ নাই, আমরা সবাই বাইরে। আমার স্ত্রী এখনো জেলে আছে। আমার স্ত্রীর যখন মামলা নিয়ে দাঁড়ানো হয় কোর্টে, কোর্ট বিব্রত বোধ করে। বিচারপতি বলতেছেন না এই মামলা, আচ্ছা ঠিক আছে পরে আসেন, এখন শোনা যাবে না, বন্ধের পরে আসেন, ছুটির পরে আসেন, এইভাবে ব্যাখ্যা দিয়ে দিয়ে আমার বউকে এখনো ঝুলিয়ে রাখা হয়েছে। আমি এই সুবিচার আপনাদের মাধ্যমে চাই। আমার স্ত্রী কি অপরাধ করেছে যে তাকে এখনো এমন একটা মিথ্যা মামলা, বানানো মামলা, যে মামলার থেকে আমরা সবাই এখন বেরিয়ে গেছি, তাকে এখনো আটকিয়ে রাখা হয়েছে? কোনো ব্যাখ্যা নেই আমার কাছে। এবং আমি যতদূর শুনেছি, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে যারা ইয়ে ছিল, লয়ার ছিল, যেমন খোরশেদ আলম খান, সে কলকাঠি নাড়তেছে দূর থেকে, হোয়াটসঅ্যাপে সে ফোন করে ডিকটেশন দেয় কি কোথায় কি করতে হবে। আমার মনে আছে যখন আমাদের এখানে 28 নভেম্বর, যেদিন নতুন করে জজ সাহেব ঘোষণা দিলেন 15 জানুয়ারি আমার রায় শোনাবেন, আমি বসে আছি, পাশে দেখি কি পিবির আপনার মোবাইল ফোনে, এখন তো আজকাল স্মার্টফোনে সব ছবি সহ উঠে, ছবি সহ নাম উঠে, খোরশেদ আলম খান ফোন করতেছে মাহমুদ হোসেন জাহাঙ্গীর পিপিকে। উনি এরকম দেখে বলতেছে, লার্নেড, আমি একটু ব্যস্ত আছি, এটার সিদ্ধান্ত হবে তাড়াতাড়ি। দেখতেছি আমি যে সেই কথাবার্তা খোরশেদ আলম খানের ক্ষেত্রে বলছে। এখনো তো আপনি জানেন না, সেই ফ্যাসিস্ট সরকার আমলে পিপি এখনো ঢাকা জজ কোর্টে প্র্যাকটিস করে। তাদের মধ্যে একজনের নাম আমি বললাম মাহমুদ হোসেন জাহাঙ্গীর, সে তো একটা ফ্যাসিস্ট সরকারের ফ্যাসিস্ট পিপি। সে এখনো কি করে চাকরিতে বহাল আছে? কেন তাকে এখনো পরিবর্তন করা হয়নি? যে লোকের কারণে বহু লোক ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, সে এখনো তার চাকরিতে বহাল আছে। এরকম ঢাকা আপনার জজ কোর্টে, ম্যাজিস্ট্রেট কোর্টে প্রচুর লোক কিন্তু এখনো ফ্যাসিস্ট সরকার আমলে নিয়োজিত এখনো আছে। যেই কারণে আমি রাগ করে বলছি যে এই সমস্ত দুর্নীতির বিরুদ্ধে আমার অভিযান করতে হলে আমার একটাই রাস্তা আছে, আমি একটা রাজনৈতিক মঞ্চ ঘুরবো এবং সেই মঞ্চের থেকে চিৎকার দিয়ে বলবো যে নির্যাতনের বিচার চাই, অবিচারের বিচার চাই, জুলুমের বিচার চাই। আমি কিন্তু রাজনৈতিক দল করার অন্য কোনো খাইশ ছিল না আমার। আমি শুধু অন্যায়ের প্রতিবাদ করার জন্য এই মঞ্চ তৈরি করেছি। আমার প্রথম দফাই হচ্ছে আইনের শাসন প্রতিষ্ঠা করব এবং দেশের মধ্যে অবিচার, অন্যায়, জুলুম এগুলো আমরা নির্মূল করে ফেলবো ইনশাল্লাহ। এবং আমরা মজলুমের পাশে দাঁড়াবো। ঢাকা জেলে বহু মজলুম বন্দী এখনো আছে, বহু মজলুম। আমি নিজে দেখেছি যাদেরকে বিনা বিচারে, বিনা অপরাধে তাদেরকে সাজা দেওয়া হচ্ছে, এগুলো আপনারা কেউ জানেন না। আপনারা আমার কাছে তালিকা চাইলে আমি তালিকা দিতে পারবো যে ঢাকা জেলে এখনো কি পরিমাণ শত শত লোক বিনা অপরাধে এখনো জেল খাটতেছে, যারা এখনো বেরোতে পারেনি, এখনো বেরোতে পারেনি। যাদের মধ্যে কয়েকজন আছে যারা নিজের গায়ে আগুন লাগিয়ে দিয়েছে মারা যাওয়ার জন্য, আগুন, স্ট্রেইট আগুন লাগাই দিছে, যাকে শেখ হাসিনা সরকার জুলুম করে জেলে ঢুকিয়ে দিয়ে গেছে। হাসিনার আমলে, হাসিনার অত্যাচারে সে জেলে ঢুকছে, আজ পর্যন্ত এই লোকগুলা রেহাই পায়নি।
এখনো তারা জেল খাটতেছে এবং তারা ডিবির অত্যাচারে বাথরুমে গিয়ে গায়ের মধ্যে আগুন লাগাই দিছে, সেরকম বন্দিও কিন্তু এখনো জেলখানায় আছে। আপনারা কি জানেন? আমি তাদেরকে আশ্বাস দিয়ে আসছি যে আমি যেহেতু রাজনৈতিক মঞ্চ তৈরি করেছি, আপনাদের অত্যাচারের কাহিনী আমার রাজনীতির মঞ্চে প্রকাশিত হবে। সবাইকে আমি বলে দেবো, দেশবাসীকে, যে কিভাবে আপনাদেরকে জুলুম করা হচ্ছে, কিভাবে নির্যাতন করে এখনো জেলে আটকে রাখা হচ্ছে। কার কলকাঠিতে এখন পর্যন্ত এই সমস্ত লোক জেল খাটবে? শেখ হাসিনা সরকারের পতনের পরে কেন এখনো নিয়ম অনিয়ম এগুলোর মধ্যে আমাদের প্রশ্ন তুলতে হবে? কেন এখনো তারা নির্যাতিত হবে? তাদের কেন জামিন হবে না? জামিন তো মানুষের জন্মগত অধিকার। আপনি সুবিচার পাওয়ার জন্য জামিন তাকে দিতে হবে। যেহেতু তারা 4-5 বছর ধরে কিন্তু আপনার জেলে আছে, এখন পর্যন্ত চার্জশিট জমা হয়নি তাদের মামলা, অথচ তারা সেখানে জেল খাটতেছে। এবং আইন পরিবর্তন করতে চাই আমি, যে কোনো মামলায় 6 মাসের বেশি যদি তদন্ত করতে দেরি হয়, 6 মাসের বেশি যদি আপনার চার্জশিট জমা দিতে দেরি করে, আমার দাবি থাকবে এরকম আইন করা হোক সিআরপিসিতে, যে বন্দীকে তার জামিনে মুক্তি দেওয়া হতে হবে। কারণ শুধু আপনি দীর্ঘদিন একজনকে আটকায় রেখা বিচারের দ্বন্দ্বের সমান তাকে আটকায় রাখবেন, এটা হতে পারে না, যেটা রফিকুল আমিন করেছে। রফিকুল আমিন সেদিন বেড়েছে যেদিন তার 12 বছরের সাজা শুনেছে, অথচ সেই দিন পর্যন্ত তার খাটা হয়ে গেছে 12 বছর 3 মাস 5 দিন। আমি 3 মাস 5 দিন কেন বেশি খাটলাম? আমি এটার বিচার চাই। আপনারা যখন আত্মপ্রকাশ করেন তখন পার্টির নাম ছিল আম জনতা পার্টি। এখন আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ আম জনগণ পার্টি। এই নামের পরিবর্তন কবে হলো, কেন হলো? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমি একটা করে প্রশ্ন উত্তর দিই। যদি আপনি আমাকে একসাথে এতগুলো প্রশ্ন করেন আমি মনে রাখতে পারবো না। আমি কিন্তু ডায়াবেটিসের রোগী। ডায়াবেটিস রোগীর একটা সমস্যা আছে, কিন্তু একসাথে অনেক কথা মনে রাখতে হয়। হ্যাঁ, ধন্যবাদ আপনার প্রথম প্রশ্নের জন্য। আম জনতা পার্টি কিন্তু নামটা আমি পোষণ করেছি 2022 সাল থেকে জেলে থাকতে। এটা আমার একটা স্বপ্ন যে আমি আম জনতা পার্টি নামে করব। পরবর্তীকালে আমি যখন বেরিয়ে একদিন দেখলাম যে আরেকটা গ্রুপ যারা বৈষম্যবিধি ছাত্র আন্দোলন করেছে, তাদের একটা গ্রুপ, তারা করেছে আম জনতা দল। তো আমি চিন্তা করলাম যে ওটা তো দল, আমারটা পার্টি। তো যেমন মনে করেন ছাত্র লীগ, ছাত্র দল, ছাত্র সমাজ, সব জায়গায় তো ছাত্র আছে, শুধু তাদের পার্থক্য বোঝা যায় শেষের দিকে লীগ, দল, সমাজ এইভাবে। তো এইখানেও তার হচ্ছে আম জনতার দল, আমার হচ্ছে আম জনতা পার্টি, সমস্যা হবে না। আমি দলের ঘোষণা করে দিয়েছি। দেওয়ার পরে ওই আম জনতা দলের যিনি নেতা, উনি আমার সাথে যোগাযোগ করেছে এবং সে আমাকে স্পষ্ট বলেছে, আপনি আমার বড় ভাইয়ের মতো, আপনাকে আমি চিনি, আমি আপনার কাছে অনুরোধ করব, আমি আপনার বিরুদ্ধে আন্দোলন করতে চাই না, কারো কাছে প্রকাশ্যে কথা বলতে চাই না, আপনি দয়া করে আম জনতা পার্টির নামটা পরিবর্তন করেন আমার জন্য। নাইলে আমি এরকমও বলেছে যে আমি আপনার বিরুদ্ধে এমন কোনো কাজ বাকি রাখবো না যেটা আমি করব না, আমি আপনাকে শান্তিতে থাকতে দেবো না। আমি বলছি তুমি ছোট ভাই আসো, আমি কথা বলি। বসার পরে আমি বলছি, দেখো, প্রথম কথা হচ্ছে তোমাকে আমি সম্মান করি, কারণ তুমি একজন হিরো, তুমি গায়ে বুলেট নিয়েছ, তুমি হাসিনাকে এই দেশ থেকে ভাগিয়েছো, সেটার একজন স্টেক হোল্ডার, তোমার প্রতি আমার রেসপেক্ট আছে। শুধু তুমি একজন বীর, এই রেসপেক্টটা আমি তোমাকে ওয়াদা করলাম। আমি নামের আংশিক পরিবর্তন করে তোমার সাথে যে কনফিউশন আছে এটা আমি পরিবর্তন করে ফেলবো। আমরা 3টা সিটিং দিয়েছি, 3টা সিটিং এর পরে আমরা এই সিদ্ধান্তে আসছি। শুধু আমাদের এই যে কনফিউশন, সে বলতে চাচ্ছে, যেমন দেখেন আমাকে একটা ভিডিও দেখাইছে সে, যে আপনার লোকেরা যখন বলে যে তুমি কে আমি কে, বলে আমজনতা আমজনতা, একবারে কিন্তু বলতেছে না আমজনতা পার্টি, অথচ আমজনতা কিন্তু আমিও। তো আপনি কি এই বৈষম্যটা চেঞ্জ করতে চান না? তখন আমি চিন্তা করে দেখলাম কথাটা সত্যি। তো আমি বলছি তুমি বলো আমাকে তোমার প্রস্তাব কি। বলে আপনি আপোষ এটা চেঞ্জ করেন, প্রেস কনফারেন্স করে জানিয়ে দেন, আমি খুশি হব। আমি প্রেস কনফারেন্স কবে করবো জানি না, তবে আমরা পরিবর্তন করে দিচ্ছি। শুধু তাদের প্রতি সম্মান রেখে রাজনীতির শুরুতেই আমি শিখতে চাই যে রাজনীতিতে কোনো প্রতিহিংসা থাকা উচিত নয়। রাজনীতি হচ্ছে জনগণের কল্যাণে, মানুষের কল্যাণে। আমি শুধু ওই কল্যাণের কথা চিন্তা করি, তখন জনতাকে জনগণ করে নিয়েছি, এইটুকু, আর কিছু না। এবং এটা তার সম্মানে করেছি। আপনারা সবাই তাকে চিনেন, তার নাম হচ্ছে তারেক রহমান। সে আপনার বাংলাদেশ আম জনতা দলের মহাসচিব, এবং আমি তাকে খুব স্নেহ করি, তার প্রতি আমার অনেক রেসপেক্ট। সে আমার দৃষ্টিতে একজন হিরো, একজন বীর। আমি একজন বীরকে সম্মান প্রদর্শন করে এই জিনিসটা চেঞ্জ করেছি। এটা এমন কোনো বিশাল পরিবর্তন নয়। যেমন মনে করেন আমার নাম ছিল রফিকুল আলম, আমাকে আলম নামে একজন বলছে যে ভাই আলমটা একটু বাদ দিলে ভালো হয় না, তাই আমি হয়ে গেছি রফিকুল আলম, কিন্তু রফিকুল ঠিকই আছে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, বাংলাদেশে যে রাজনৈতিক প্রবণতা
সেটা দেখা যাচ্ছে যে রাজনীতির মধ্যে ব্যবসায়ীরা প্রবেশ করার কারণে বাংলাদেশের রাজনীতি সবচেয়ে বেশি কলুষিত হয়েছে, যেটা আমরা গত 15 বছর ধরে দেখেছি। এখন আপনি বিচার প্রক্রিয়াকে সংস্কার না করে আপনি একটি রাজনৈতিক দল করেছেন, একদিকে আপনি ব্যবসা করছেন, আপনি বলেননি যে আমি ব্যবসা ছেড়ে দিয়ে শুধু রাজনীতি করব। সুতরাং রাজনীতি করার উদ্দেশ্য কি? আপনি কি আপনার ব্যবসাকে আরো সমৃদ্ধ করা? কেন আপনি ব্যবসায়ী হয়ে রাজনীতিতে আসছেন? ধন্যবাদ। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। প্রথমে আপনাকে একটা কারেকশন করি, আমি ব্যবসা করি না, আমি ব্যবসা থেকে দূরে আছি 13 বছর। আমাকে শেখ হাসিনা যেদিন থেকে জেলে ঢুকিয়েছে সেদিন থেকে আমার ব্যবসা করা বন্ধ, এবং আমার ব্যবসায়ী পরিচিতি মুখে মুখে আছে, ব্যবসা প্রতিষ্ঠান চালু ছিল না। তার মানে আমি এখনো ব্যবসায়ী নই, কারণ আমার ব্যবসা প্রতিষ্ঠান এখনো বন্ধ আছে। আমি দীর্ঘ 12 বছর ব্যবসা থেকে দূরে আছি, তারপরে আপনি আমাকে ব্যবসায়ী বললে আমি এটা মেনে নেব না, কারণ ব্যবসায়ী হব যখন আমাকে ব্যবসা করতে দেওয়া হবে। আমি এই সরকারের বিভিন্ন মহলে বিভিন্ন সময় বলেছি আমাকে ব্যবসা করার সুযোগ দেওয়া হোক, দিচ্ছে না। আমার রাজনীতি করার উদ্দেশ্য ব্যবসাকে প্রতিষ্ঠিত করা নয়, এটা একটা রং ধারণা অনেকের। ব্যবসায়ী তো নাই, প্রতিষ্ঠিত করবে কি? আমার রাজনীতি করার মূল উদ্দেশ্য হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা। আমি এক লাইনে বলবো, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা। আপনার সাথে আমি 100 ভাগ একমত। অনেক লোকেই বিজনেস করার জন্য, ধান্দা করার জন্য রাজনৈতিক দল করে, এটা আপনার সাথে আমি একমত, কিন্তু আমি তাদের দলে নই, আমি ভিন্ন। কারণ আপনাকে মানতেই হবে যে সবাই একই উদ্দেশ্যে একটি কাজ করে না। মসজিদে যখন অনেকে দেখবেন অজু করে, চোরও কিন্তু অজু করে, ইমাম সাহেব অজু করে, দুইজনের নিয়ম দুই রকম। সুতরাং অজু করা লোকেরা আপনার সবাইকে চোর মনে করার কোনো কারণ নাই। আমি নর্মালি তো আমি 71 টেলিভিশনে কাজ করি। জি, বেশ কিছু ইনভেস্টর ছিল যারা বিভিন্ন বিষয়ে ইনভেস্ট করেছিল, তাদের বিনিয়োগের টাকা কি আপনি ফেরত দেবেন? ধন্যবাদ আপনাকে। ওরা যে বিনিয়োগ করেছে কথাটা সত্যি, কিন্তু তাদের বিনিয়োগের টাকা আমার ফেরত দেওয়ার সুযোগ নাই, কারণ আমি ফেরত দেওয়ার কেউ না। ফেরত দেওয়ার অথরিটি হচ্ছে ডেস্টিনি 2000 লিমিটেডের চলমান বোর্ড। কারণ কি, টাকাটা তারা মোহাম্মদ রফিকুল আমিনকে দেয়নি, তারা টাকাটা দিয়েছে ডেস্টিনি 2000কে দিয়েছে। আপনি যদি তাদের বিনিয়োগের যে মানি রিসিট আছে সেটা দেখেন, দেখবেন এখানে স্পষ্টত লেখা আছে কাকে পে করেছে। ডেস্টিনি 2000কে পে করেছে, আমাকে করেনি। এখন আমি তৎকালীন সময় অ্যাডমিনিস্ট্রেটর ছিলাম, আমি তাদেরকে আশ্বস্ত করেছি আমাকে 12 বছর অ্যাডমিনিস্ট্রেশন থেকে বাইরে রাখা হয়েছে, আমাকে যদি পুনরায় অ্যাডমিনিস্ট্রেশনের স্থলাভিষিক্ত করে দায়িত্ব দেয়, আমি তার পরের মাস থেকে তোমাদের টাকা দেওয়ার জন্য উদ্যোগ নেবো। যেহেতু আমি ক্ষমতা ফেরত পাবো, আমি তাদের টাকা ফেরত দেওয়ার উদ্যোগ নেবো। কিন্তু যতক্ষণ আমি সেই জায়গাটায় না যেতে পারবো, ততক্ষণ কিন্তু কোম্পানির পক্ষ থেকে অথরিটি ক্যারি করা আমার জন্য কঠিন। কারণ তারা টাকা দিয়েছে কোম্পানিকে, তারা টাকা পায় কোম্পানির কাছে। টাকা তারা, আমি যদি কোনোদিন নাও যেতে পারি অ্যাডমিনিস্ট্রেশনে, আমি আপনাকে আশ্বস্ত করতে চাই বর্তমান অ্যাডমিনিস্ট্রেশনে সেই টাকা দেওয়ার সক্ষমতা রাখে। আমি সেটা ওয়াচ করব, বর্তমান অ্যাডমিনিস্ট্রেশন তাদেরকে টাকা দিচ্ছে কি দিচ্ছে না, এটা আমি দৃষ্টিতে রাখবো। কারণ এই সুযোগ আমি দেব না, যেখানে টাকা আছে, যেখানে সম্পদ আছে, তারা এই বিনিয়োগকারীদের টাকা ফেরত দিতে বাধ্য। আমি তাদেরকে বাধ্য করবো যারা বর্তমান ম্যানেজমেন্টে আছে। ইভেন আমি বর্তমান ম্যানেজমেন্টকে সরাসরি অফার দিয়েছি যে আপনাদের যদি কোনো আইনগত বাধ্যবাধকতা থাকে আমাকে ম্যানেজিং ডিরেক্টর করতে, যেহেতু আপনারা বলতেছেন আমার কনভিকশন হয়ে গেছে, আমি আর ম্যানেজিং ডিরেক্টর হতে পারবো না, ফাইন। কিন্তু আইনে লেখা আছে যে কোনো ব্যক্তি চাকরি করতে পারে। আপনারা আমাকে চাকরি দেন, সর্বোচ্চ চাকরি সিইও হিসেবে নিয়োগ দেন এবং ক্ষমতা দেন, বলেন যে আপনাকে দায়িত্ব দেওয়া হলে মানুষের টাকা ফেরত দেওয়া শুরু করেন। যেদিন থেকে আমাকে দায়িত্ব দেবে এবং ব্যাংক অ্যাকাউন্ট খুলে দেবে সরকার, সম্পত্তিগুলো আমার ম্যানেজমেন্টের আন্ডারে আনিয়ে দিবে, তারপরের মাস থেকে আমি টাকা দেওয়া শুরু করে দেবো। আচ্ছা, আমি সালমান শাহ কাজ করছি দা ফাইন্যান্সিয়াল আর আপনার নতুন দলে নিবন্ধনের ব্যাপারটা একটু জানাবেন, কতদূর টাকালো। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, একটা করে প্রশ্ন করেন। আমার নতুন দলের নিবন্ধন নিয়ে আমরা যখন দেখলাম 20 এপ্রিল ছিল শেষ তারিখ, আমরা প্রাথমিক কাগজ জমা দিয়ে আমরা একটা দরখাস্ত দিয়েছি আমাদেরকে 90 দিনের সময় দেওয়া হোক নিবন্ধনের জন্য। তখন ইলেকশন কমিশন সামগ্রিকভাবে জানিয়ে দিয়েছে সবাইকে যে ঠিক আছে, আপনারা 22 জুন পর্যন্ত টাইম পেলেন জমা দেওয়ার জন্য। তো যেহেতু 22 জুন এখনো সামনে আছে, আমরা আমাদের সমস্ত কাগজপত্র গুছিয়ে ফেলেছি, আর সামান্য বাকি আছে। কারণ আমাদেরকে বলা হয়েছে 20টা জেলা থেকে দল কমিটি দিতে হবে, 100 উপজেলা থেকে। বাট আপনি শুনলে খুশি হবেন, আমরা 20টা জেলা নয়, আমরা সব জেলা থেকে কমিটি দিচ্ছি, সব উপজেলা থেকে ইনশাল্লাহ কমিটি দিচ্ছি। সেভাবে প্রিপারেশন নিয়ে আমরা প্রস্তুত হচ্ছি যে আমরা কোনো ধান্দাবাজি দল নিয়ে আসিনি, আমরা সত্যি রাজনীতি করতে আসছি। এবং আমাদের সাথে হাজার হাজার সমর্থক, হাজার হাজার মানুষ আমাদেরকে রেসপন্স করেছে যে তারা আমাদের সাথে রাজনীতিতে সম্পৃক্ত হতে চায়। তাই আপনার সবাই অবগতির জন্য জানাচ্ছি,
আমরা 22শে জুনের আগে জমা দিয়ে দেবো। আপনি কি মনে হচ্ছে আপনার বিরুদ্ধে অভিযোগ এটা শেষ করুক। অভিযোগ আছে যার প্রেক্ষিতে আপনি 12 বছর জেল থেকে বের হয়েছে, তো তারপরে কতটুকু জনসম্পৃক্ততা তৈরি করতে পারবেন এবং আগামী নির্বাচন যদি বলি ডিসেম্বর থেকে জুনের নির্বাচন হবে, এই নির্বাচনে কতটুকু আপনি দখল করতে পারবেন বলে মনে করছেন? ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে, আমার বিরুদ্ধে অভিযোগ এনেছে ফ্যাসিস্ট সরকার এবং আমার বিরুদ্ধে সাজাও দিয়েছে ফ্যাসিস্ট সরকার। এটা পুরোটাই বানানো। আপনারা জানেন বাংলাদেশে আরো দুইজন বড় বড় ব্যক্তিত্ব, রাজনৈতিক ব্যক্তিত্ব কিন্তু মিথ্যা সাজা দ্বন্দ্ব হয়েছিল। পরবর্তীকালে এই সরকারের আমলে সেগুলোর থেকে ওনারা মুক্তি পেয়েছেন ধীরে ধীরে। আমরাও আপিল করেছি এই সরকারের আমলে মহামান্য হাইকোর্টের কাছে, আমাদের আপিলও গ্র্যান্ড হয়েছে। আমাদের আপিলের প্রেক্ষিতে মহামান্য হাইকোর্ট কিন্তু অর্থদণ্ড স্থগিত করেছে, আপিলটাকে অ্যাডমিট করে নিয়েছে এবং সেটা আমাদের ট্রায়ালের অপেক্ষা আছে। এটা হচ্ছে আমার মামলা সংক্রান্ত তথ্য। দ্বিতীয়টা হচ্ছে, আপনি যে বলতেছেন যে আমার সাথে মানুষের সম্পৃক্ততা বা তারা কি করবে, দেখেন আমার সাথে বিশাল একটা গ্রুপ কিন্তু সম্পৃক্ত হয়ে গেছে অলরেডি, যারা নির্যাতনের বিরুদ্ধে আন্দোলন করছে। কারণ কি, আপনি কি দেখেছেন শুধু আমি একাই জেল খেটেছি? আপনার কি মনে হয় না যে এই 43,50,000 লোক আমার সাথে পাশাপাশি জেল খাটছে? কারণ তারা বাইরে জেল খাটছে, কিন্তু তাদের জীবন ছিল দুর্বিষহ। তারা কেউ কোথাও চাকরি করতে পারে না, তারা ডেস্টিনি করতে হয়েছিল, চাকরিও পায়নি, তারাও কিন্তু নির্যাতিত, তারা আমার সাথে আছে। কিছু লোক আমাকে এখনো বুঝে উঠতে পারে নাই, অল্প কিছু লোক, ধরেন 50-60 জন 100 জন হবে, যারা অনলাইনে খুব সক্রিয়, তারা আমাকে বুঝে উঠতে পারে নাই। আমি আশা করবো আগামীতে তারাও আমাকে বুঝতে পারবে। তারা আমাকে বুঝতে পারে নাই, তারা মনে করেছে আমি তাদের টাকা পয়সা ফেরত না দেওয়ার ধান্দা করার জন্য রাজনৈতিক দল করছি। এটা সত্য নয়, এটা কোনোদিনের সম্ভব না তাদের টাকা আটকে রাখা, কারণ তাদের টাকার কিন্তু মানি রিসিট আছে। আমরা বাংলা একটা কথা বলি, হিসাবের গরু কিন্তু বাঘেও মারতে পারে না। যে গরু হিসাবে আছে সেটা বাঘেও মারতে পারে না। তাদের টাকা তারা ডেস্টিনির কাছে পাবে, সেটার প্রমাণ আছে, আমি তো সাক্ষী। আমার কাছে একজন বিনিয়োগকারী আসবে আর বলবে, তো আপনি তো জানেন আমি টাকা পাই, আমি বলবো হ্যাঁ পাও, চলো আমরা যাই, ম্যানেজমেন্টের কাছে যাই। বারবার একটা কথা বলতেছি, আমি কিন্তু এখনো ম্যানেজমেন্টে ঢুকতে পারি নাই। 2022 সালের 9 সেপ্টেম্বর অথবা 1 সেপ্টেম্বর হবে, তারিখটা এক্স্যাক্টলি আমার মনে নাই। সেই তারিখে মহামান্য হাইকোর্টের কনভিন্স করে তৎকালীন সরকার আমাকে ডেস্টিনির প্রত্যেকটা কোম্পানি থেকে, আমার পদবি থেকে আমাকে উৎখাত করেছে। আমার শেয়ার নিতে পারে নাই, শেয়ার এখনো আমার আছে। আমাকে বিভিন্ন পদ থেকে অব্যাহতি দিয়েছে এই কথা বলে যে আমার কনভিকশন হয়ে গেছে, কারণ মে মাসে কনভিকশন হয়েছে, সেপ্টেম্বরে আমাকে উৎখাত করে বসে আছে। এটা বিগত ফ্যাসিস্ট সরকার একই কাজ করেছে, যেটা এক সময় আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবকে যেভাবে গ্রামীণ ব্যাংক থেকে এমডি পজিশন থেকে জোর করে উৎখাত করা, ওনাকে সরিয়ে দিয়েছে। একই প্রক্রিয়া আমাকে এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। ওনাকে সরিয়ে দেওয়া হয়েছে, ওনার বয়স দেখিয়েছে বেশি, যে বয়স বেশি হয়ে গেছে তাই ওনাকে এমডি পজিশন থেকে অপসারণ করা হলো, আর আমাকে দেখাইছে আমার নামে কনভিকশন হয়ে গেছে। কিন্তু আমার উকিল বলেছে, প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে দ্বন্দ্ব হলেও কখনো পরিচালক পদ যায় না, পরিচালক পদ যায় পাবলিক লিমিটেড কোম্পানিতে। যে সমস্ত পরিচালক পাবলিক লিমিটেড কোম্পানিতে পরিচালক থাকেন, তাদের যখন দ্বন্দ্ব হয় তাদের পরিচালক পদ থাকে না, কিন্তু প্রাইভেট লিমিটেড কোম্পানিতে থাকবে। কারণ প্রাইভেট লিমিটেড কোম্পানি আপনি যদি খেয়াল করেন, বর্তমানে বহু প্রাইভেট লিমিটেড কোম্পানি আছে যেখানে পরিচালক হচ্ছে পরিবারের সদস্যরা, স্বামী স্ত্রী ছেলে মেয়ে, এরা সবাই পরিচালক, আর কেউ পরিচালক না। এখন দ্বন্দ্ব হলে যদি পরিচালক পদ চলে যায়, তাহলে প্রাইভেট লিমিটেড কোম্পানি, বহু কোম্পানি বন্ধ হয়ে যাবে। যেমন আমি আমার পার্টনার জেনারেল হারুনের কথা বলি, ওনারও তো রশিদ খাবার নামে একটা কোম্পানি আছে, উনি কি ওইটার পরিচালক পদ হারাইছে? হারায় নাই। বিগত সরকারের আমলে আপনারা জানেন একটা চমকপ্রদ রায় হয়েছে একটা আওয়ামী লীগের এক নেতার বিরুদ্ধে, হাজি সেলিম, তার হচ্ছে মদিনা গ্রুপ, তার কি মদিনা গ্রুপের পরিচালক পদ গেছে? যায়নি। উকিল আমাকে বলেছে যে এটা একটা ভুয়া তথ্য যে আপনার পরিচালক পদ গেছে। প্রাইভেট লিমিটেড কোম্পানিতে কখনো পরিচালক পদ যায় না, দ্বন্দ্ব হলেও যায় না। কিন্তু আমাকে জোর করে মহামান্য হাইকোর্টকে কনভিন্স করে তৎকালীন আইনমন্ত্রী এটাকে বাধ্য করেছে, আপনারা জানেন। এবং আমি আইনমন্ত্রীর সাথে যখন দেখা হয়েছে, আমি কিন্তু তাকে কটাক্ষ করে কথা বলেছি যে আনিস ভাই আমাকে কেন জেলে এতদিন রাখলেন? উনি চুপ করে কতক্ষণ আমার দিকে তাকিয়ে রইলেন, বললো যে আপনি তো জানেনই আমরা কার নির্দেশে এসব কাজ করতাম, সব উপরের থেকে অর্ডার আসতো। এর বেশি উনি আর কিছু বলেন নাই। আজকে ওনারা কিন্তু বুঝতেছে যে ওনারাও কিন্তু, আমি বলবো, এক ধরনের নির্যাতিত হচ্ছে, হবে, কারণ ওনারা নির্যাতন করেছেন, তাই ওনারা আমাকে নির্যাতন করেছেন। আপনি বলেছেন যে আপনার এটা দান্দাবাজি করার জন্য আসে নাই,
আপনি কি মনে করেন যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে দলগুলো গঠিত হয়েছে তারা দাঙ্গাবাজি করার জন্য না, আমি বলছি আপনারা যে বলেন আমি দান্দাবাজি করতে আসছি, সেটা বললাম। আমি দান্দাবাজি করতে আসি নেই। ওরা অবশ্যই ভালো উদ্দেশ্য নিয়ে আসছে। আমি ওদেরকে আরো অভিনন্দন জানাই যে এই সরকারের আমলে আমরা প্রথম দেখেছি এতগুলো রাজনৈতিক দল হচ্ছে, তাই না? তাইলে এই যে রাজনীতি করার স্বাধীনতা, এটা কেবলমাত্র এই সরকারের আমলে আমরা পেয়েছি, নাইলে আপনি এতগুলো দল দেখতেন না। আমি এটাকে কিন্তু সাধুবাদ জানাই। আমি বলি আরো 100 নতুন দল আসুক, আমরা তাকেও সাধুবাদ জানাই। কেন জানেন? পাশের দেশ ভারতে দেখেন আপনি কতগুলো রাজনৈতিক দল আছে, আপনাদের ধারণা আছে কিনা আমি জানি না। কেন্দ্রীয় এবং রাজ্য সরকার সহ মিলিয়ে অন্তত 400 থেকে 500 তাদের রাজনৈতিক দল আছে ভারতে। শুধু রাজ্য সরকারের অধীনে শত শত দল আছে। তো দল বেশি থাকাটা কিন্তু ধান্দা নয়, দল থাকা হচ্ছে ভিন্ন মত। যত বেশি মত তৈরি হবে, গণতন্ত্রের চর্চা আরো তত বেশি সুসংগত হবে, সুগঠিত হবে, গণতন্ত্রের প্র্যাকটিস আরো বেশি হবে। আপনি যে দলটা গঠন করেছেন সেটা নিবন্ধন করার পরই আপনার সংসদ সংসদীয় আসনে কি প্রার্থী দেওয়ার মতো একটা বিষয় আছে আপনার দলের আছে? আমার দলের আছে মানে আমি আপনাকে এইভাবে ব্যাখ্যা দেবো। একটা দল যখন তৈরি হয় তারপর তাদের একটা জনসংযোগ তৈরি করতে হয়। আমাদের ইচ্ছা আছে, আমাদের দলের নয়, শুধু আমাদের দলের হইতে হবে এমন কোনো কথা নয়। আমরা কোনো এলাকায় যদি এরকম সৎ, যোগ্য, সঠিক প্রার্থী পাই যে আমাদের দলে নয়, তাকে ডেকে আমরা নমিনেশন দিয়ে বলবো আপনি দাঁড়ান, আমরা আপনাকে ভোট দেবো, আপনার পার্লামেন্টে যাওয়া দরকার। কারণ আমি জানি বাংলাদেশে বহু এই ধরনের ক্লিন ইমেজের লোক আছে যাদের দলের কোনো ব্যানার না থাকাতে তারা সংসদ নির্বাচন করতে পারছে না। আমরা তাদের পাশে দাঁড়াবো। আমি রাজনীতি দলের জন্য করব না, একটা দল গঠন করে দলের জন্য রাজনীতি করা আমার উদ্দেশ্য নয়। আমি রাজনীতি করব দেশের জন্য, মানুষের জন্য। রিলেটেড প্রশ্ন, বিষয় হচ্ছে আপনি যদি আগামী দিনে জোট করেন সেটা কি বিএনপির সাথে করবেন না জামাতের সাথে? আমি জোট করবো এই কথা আমি আপনাকে একবার বলি নেই। আমি জোটের মধ্যেই যাব না। আমার কথা হচ্ছে আমি জোট করব না আমি একা নির্বাচন করব, এটা আমার যে নির্বাহী কমিটি, আমার যে কেন্দ্রীয় কমিটি, যারা যাদেরকে আমরা বলি যে স্ট্যান্ডিং কমিটি, আমাদের যারা মূল ধারার মানে টপ পর্যায়ের যে কমিটি, তারা সিদ্ধান্ত নেবে আমরা কার সাথে যাব। আমি এককভাবে সিদ্ধান্ত কেন নেব না? আমি কখনোই গণতন্ত্রকে ব্যাহত করব না যে আমি একক সিদ্ধান্ত নিয়ে ডিক্টেটরের মতো আমি যা পার্টি চালাবো, আমি এর পক্ষে নই। আমি কখনোই এককভাবে কোনো সিদ্ধান্ত নিতে রাজি নই। তাই আমি জোট করব না জোট করব না, এটা আমার সিদ্ধান্ত হতে পারে না। এটা আমার দলের উচ্চ পর্যায়ের যারা নীতি নির্ধারক তাদের সিদ্ধান্ত হবে। সেখানে হয়তো আমার একটা ভোট থাকবে, আমি হয়তো একটা ভোট দেবো যে আমরা যাবো কি যাবো না। এখন পর্যন্ত আমরা সেই সিদ্ধান্ত নেইনি। আপনার সিদ্ধান্ত তো সবশেষ সিদ্ধান্ত, সেক্ষেত্রে এই প্র্যাকটিসটা আমি করব না, যে আমার সিদ্ধান্ত এই সবচেয়ে বড় সিদ্ধান্ত, এই প্র্যাকটিসটা আমি বন্ধ করে দিয়েছি। আপনার সদয় অবগতির জন্য বলি, আমি খুব খুশি হয়েছি এবং অবাক হয়েছি। আমার এই পার্টি শুরু করার মতো মাসখানিকও যায়নি, একদিন আমার সামনে আমার অনুমতি নিয়ে আমার সদস্য সচিব আমার তীব্র সমালোচনা করেছে, সবার সামনে কঠিন সমালোচনা করেছে। আমি তখন মুচকি হাসতেছি। কেন হাসতেছি জানেন? আমার ভালো লাগছে যে আমি সঠিক লোক নিয়ে কাজ করতেছি। আমি তাকে পরে সাধুবাদ জানিয়েছি। আমি বলছি তুমি যে আমার সমালোচনা করছো আমি খুব খুশি হয়েছি, এরকম সাহস রাখবা। আমার সমালোচনা করতে পারে আমার লোকেরা, আমি সেই ক্ষমতা দিয়ে দিছি। তো আমি যেটা বলবো সেটা চূড়ান্ত, এই জিনিস আমি বিশ্বাসই করি না। আমি এটা হতে পারে যে আমি একটা প্রভাবিত একটা ভোট দেবো, হয়তো আমার ভোটকে তারা মূল্যায়ন করবে, আমার ভোটের একটা দাম থাকবেই, কিন্তু আমি যে বলবো আমার সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত, এটা আমি মানতে রাজি না। আমরা দেখছি যে আমি নুরুল খান বাংলাদেশ টাইমসে আছি, আমরা দেখছি অনলাইনে দেখি ডেস্টিনিতেই কাজ করতো তারা একটি পক্ষ বলছে যে ডেস্টিনিকে আপনি বন্ধ করতে চেয়েছেন, এটা সঠিক তথ্য নয়। এখন বলছে না, তারা বলছে যে নতুন একটি কোম্পানি আপনি খুলেছেন সেটা নিয়ে কাজ করছেন। না, এটা সঠিক তথ্য নয়। এটা নিয়ে যদি আপনাকে বলতে হয় অনেক সময় লেগে যাবে। যদি অনুমতি দেন তাহলে আমি বলবো। অন্য একটি কোম্পানি করেছি, সেটা কিন্তু ডেস্টিনির মতো MLM কোম্পানি নয়, সেটা কিন্তু ই-কমার্স কোম্পানি। কারণ আমরা যখন এই কোম্পানি খুলি তখন আমি জেলে ছিলাম। আমার কাছে বিনিয়োগকারীদের একটা অংশ আসছে, আইসা বলছে যে যেহেতু MLM কোম্পানি বন্ধ আছে, আমাদের কোথাও চাকরি হয় না, কাজ হয় না, আমরা কিছু করে খেতে চাই। তখন আমি বলেছি দেখো, তোমরা কোনোদিন MLM কোম্পানি করতে পারবে না যতক্ষণ না আমি বেরোতে পারি। তোমরা যেটা করতে পারো একটা ই-কমার্স কোম্পানি করো, তোমরা তোমার ই-কমার্সের মাধ্যমে পণ্য বিক্রি করো, পয়সা আয় করো, আমার আপত্তি নাই। তবে ভবিষ্যতে তোমাদের যে কাজ করবা, তোমরা যে MLM এর বাইরে গিয়ে কাজ করছে, এটাকে অপরাধ হিসাবে আমি দেখবো না, যেহেতু আমার নলেজে দিছো। এরকম একটা কোম্পানি হয়েছে যে কোম্পানি আপাতত বন্ধ আছে।
নতুন কোন কোম্পানি নিয়ে করার কোনো সুযোগ নাই, কারণ ডেস্টিনি আমার প্রাণের কোম্পানি। ডেস্টিনি 2000 হচ্ছে আমার মেয়ের মতো। যারা এই কথাগুলো বলেছে একান্তই ভুল বুঝে বলছে। আমি তো বললাম এরা নিজেরাও জানে না যে তারা আর কি কি জানে না। ডেস্টিনি 2000 নিয়ে আমার যাত্রা শুরু হবে। এটা আমার প্রাইড, এটা আমার অহংকার, এটা আমার জীবন, যেটার জন্য আমি 12 বছর জেল খেটেছি। অবশ্যই ডেস্টিনি 2000ই চলবে, আর অন্য কোনো কোম্পানি নিয়ে আমি সময় নষ্ট করব না। দেশটির 2000 তো অনেকগুলো টাকার ঋণ আছে, যে ঋণের বুঝে এখন আমরা সমালোচনা সুর শুনি। যে বিষয়টা ডেস্টিনি 2000 এর কোনো ঋণ নাই। আমি আপনার সদয়, এটা একটা ভুল তথ্য। ডেস্টিনি 2000 লিমিটেডের কোনো ঋণ নাই। 2000 লিমিটেডের কোনো ঋণ নাই, কোনো দায়ও নাই। আপনি আজকে তথ্যটা নিলে আমি খুশি হব। দায় আছে ডেস্টিনি টি প্ল্যান্টেশনের 2200 কোটি টাকা। দায় আছে সমবায় সমিতি। সমবায় সমিতির সাথে ডেস্টিনি 2000 এর কোনো রিলেশন নাই, কেউ কারো পার্টনার না। কিন্তু ওইটা হচ্ছে 8.5 লক্ষ বিনিয়োগকারীর সমিতি, আর ডেস্টিনি 2000 হচ্ছে 43,50,000 লোকের কোম্পানি। একটার সাথে একটার ব্যবসায়িক কোনো দায় দেনা নাই। এখন তাহলে দায়টা কার আছে? দায় আছে সমবায় সমিতির, দায় আছে 300 থেকে 400 কোটি টাকা। এটা হলো সমবায় সমিতির অনেক কম দায়। কারণ দুদক যেটা বলেছে 1900 কোটি টাকা, সেটা একটা তারা ভুল তথ্য দিয়েছে। তারা পেইড আপ ক্যাপিটাল, যেটা আপনার 1381 কোটি টাকা পেইড আপ ক্যাপিটাল, তো বুঝেন আপনারা, পেইড আপ ক্যাপিটালকেও কিন্তু দায় ধরে দিয়ে দিছে। ওইটা যে পেইড আপ ক্যাপিটাল, ওরা অনেক সময় বুঝেও না যে কোনটা লাইবিলিটি কোনটা অ্যাসেট, বুঝে না। অ্যাসেটকে তারা লাইবিলিটি দেখাই দিচ্ছে। এটা হলো দুদকের ব্যাখ্যার কারণে আপনারা জানেন যে সমবায় সমিতির দায় হচ্ছে 1900 কোটি, আসলে তা না, 400 কোটি। এটা হলো সমবায় সমিতির। আর ডেস্টিনি টি প্ল্যান্টেশনের দায় আছে, তাদের দায় সম্বন্ধে ভুল তথ্য দিয়েছে 2200 কোটি। 2200 কোটি কেন দিয়েছে? কারণ মানুষের সাথে যে লেনদেন হয়েছে, আপনারা একটু লেনদেন বুঝেন, ব্যাংক স্টেটমেন্টের মতো লেন এবং দেন দুইটাকে মিলিয়ে করেছে 2200 কোটি। আসলে কিন্তু যদি সলিড কত হাতে টাকা এসেছে পাবলিকের, এটা 12 থেকে 1300 কোটি টাকা। এটা দেওয়ার সক্ষমতা ট্রি প্ল্যান্টেশনের আছে, কারণ ট্রি প্ল্যান্টেশনের ব্যালেন্স শিট অনুযায়ী এখনো তাদের হাতে ক্যাশ লিকুইড আছে 600 কোটি টাকার মতো, আর ল্যান্ড আছে প্রচুর। তাহলে ডেস্টিনি ট্রি প্ল্যান্টেশনও কিন্তু দিতে পারবে, টাকা ফেরত দিতে পারবে। কিন্তু মূল কোম্পানি যেটা এমএলএম কোম্পানি, তার 1 টাকাও দায় কোনো বিনিয়োগকারীর কাছে নাই। জিজ্ঞেস করে দেখেন তাকে, সেই বলুক। সে যদি বলতে পারে যে আমি ডেস্টিনি 2000 এর কাছে 1 টাকাও পাই, দেখবেন সে কি বলবে? সে বলবে আমি ট্রি প্ল্যান্টেশনের কাছে পাই, অথবা সমবায় সমিতির কাছে পাই। তখন আপনি প্রশ্ন করবেন, তোমার ভাইয়ের কাছে কেউ টাকা পায়, তোমার খালার কাছে কেউ টাকা পায়, তার অর্থ এই না যে তোমার কাছে পায়, তাই না? এইভাবে কিন্তু আপনি যে ব্যাখ্যাটা দিচ্ছেন, জি, আপনি একটা সংগঠন তৈরি করে তার প্যারালালি আরো সংগঠন করলেন, আপনার টাইম ডেটে কি আপনি ওইটাতে ইনভলভ করলেন। এখন এটা দায়টা আপনি মাদার কোম্পানি কারেক্ট কারেক্ট নৈতিক, হ্যাঁ কারেক্ট, নৈতিকভাবে মাদার কোম্পানির দায় আছে, নৈতিকভাবে। বাট আর্থিকভাবে দায় হচ্ছে প্রতিষ্ঠানের। তো ওই প্রতিষ্ঠানের সক্ষমতা আছে, বললাম তো আপনাকে, আমাকে ওই প্রতিষ্ঠানগুলোর অ্যাডমিনিস্ট্রেশনে দেয়া হোক, আমি টাকা ফেরত দিয়ে দেখাই দিচ্ছি, টাকা ওদের কাছেও আছে। কোনো টাকা কিন্তু আমরা নষ্ট করতে পারি নাই, করিও নাই। সমস্ত টাকার সম্পদ কাইন্ডে আছে অথবা ক্যাশে আছে। ক্যাশ এবং কাইন্ড মিলে সবগুলা কোম্পানি যদি সম্পদ, আমি আপনাকে বলি 6 থেকে 7,000 কোটি টাকার সম্পদ আছে ডেস্টিনি গ্রুপের। অথচ ডেস্টিনি গ্রুপের দায় আছে মাত্র 3,000 কোটি টাকা। গ্রুপের কিন্তু বলছিলাম, গ্রুপ কেন বলছি, ওই যে আপনি কোম্পানি বললেন, গ্রুপ যদি ধরেন 3,000 থেকে 3,500 কোটি টাকা দেনা ফেরত দিতে হবে, কিন্তু তার বিপরীতে সম্পদ আছে 6 থেকে 7,000 কোটি টাকার সম্পদ আছে। এটা প্রমাণ করার জন্য আমাকে সেই জায়গায় অ্যাডমিনিস্ট্রেশনের দায়িত্ব দেয়া হোক, আমি প্রমাণ করে দেব। ওই পক্ষটি বলছে যে জেলখানা থাকা অবস্থায় সরকার ডেস্টিনি চালু করতে চেয়েছে। এটা সঠিক তথ্য নয়। কিন্তু তারা বলছে যে আপনি ডেস্টিনি ওপেন করতে দিচ্ছেন না। কোনোটাই সত্যি নয়, কোনোটাই সত্যি নয়। এই যে সরকার দিতে চাইছে, একটা ডকুমেন্টেশন দেখাইতে বলবেন, এগুলো মুখে মুখে কথা, এগুলো বানানো কথা, গল্প। সরকার যেখানে ডেস্টিনি বন্ধ করার জন্য আমাকে অফার দিচ্ছে যে আমাকে জামিন দিয়ে দিবে, সেখানে আমি রাজি হই না, আমাকে জেলখানা দিচ্ছে, সেখানে সরকার কেন অফার দিবে যে ডেস্টিনি চালু? এটা হচ্ছে ওই সরকারের জন্য একটা আত্মঘাতী প্রস্তাব। তারা জীবনেও চায়নি যে ডেস্টিনি চালু হোক। তাদের প্ল্যানই ছিল যতদিন রফিকুল আমিন ডেস্টিনি নেওয়া বন্ধ করবে, ততদিন আমরা তাকে জেল থেকেই ছাড়বো না। সেখানে এই তথ্যটা কে ছড়িয়েছে আমি বলি, এটা ছড়িয়েছে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে যারা সমর্থক, তারা এখন বলে বেড়াচ্ছে। সেখানে তো প্রশাসক বসানো হয়েছে। কোনো প্রশাসক এখনো বসে নাই ডেস্টিনিতে, এখন পর্যন্ত কোনো প্রশাসক নাই। ডেস্টিনি একটা খোরশেদ আলম, যিনি যাকে না, কোনো খোরশেদ আলম নামে কোনো প্রশাসক নাই, এটা ভুল তথ্য, প্রশাসক নাই। সারওয়ার, আপনার রাজনৈতিক দল নিয়ে একটা প্রশ্ন। আমরা পাঠ্যক্রম আগে একটা প্রতিষ্ঠান বসে গেছি। আপনি নিজে বলেছেন যে সাম্প্রতিক সময় অনেক রাজনৈতিক দল গঠিত হচ্ছে, আপনি একটি রাজনৈতিক দল আপনি
করেছেন আম জনগণ পার্টি। এত রাজনৈতিক দলের মধ্যে সাধারণ মানুষ আপনার দলের প্রতি কেন আকৃষ্ট হবে? কি গুণ আছে আপনার রাজনৈতিক দলে? আমি সাধারণ মানুষ আমাকে ভোট দেখ, পার্লামেন্টে নিয়ে যাক, আমি ক্ষমতায় বসি, এই স্বপ্ন নিয়ে কিন্তু রাজনৈতিক দল করিনি। আমার কথাটা প্রথমেই পরিষ্কার করে বলেছি, আমি ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য, নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য রাজনৈতিক দল করেছি। সেটা করার জন্য আমার সমমনা যত পার্টি আছে আমি দরকার হলে সবার সাথে বসবো, আমি তাদেরকেও কনভিন্স করবো যে ঠিক আছে, আপনিও যদি ক্ষমতায় যেতে চান আমার এই ভয়েসটা নিয়ে যেতে হবে পার্লামেন্টে, আমরা সুশাসন প্রতিষ্ঠা চাই। দেখেন, আমাদের ইস্যু কিন্তু সিস্টেম নিয়ে, কোন ব্যক্তির বিরুদ্ধে আমার রাজনৈতিক দলের স্ট্যান্ডিং নয়। আমার স্ট্যান্ডিং হচ্ছে ব্যাড গভর্নেন্সের বিরুদ্ধে, খারাপ প্রশাসন, খারাপ সিস্টেমের, খারাপ পদ্ধতির বিরুদ্ধে। সুতরাং ওদের সাথে আমার কোন রকমের বৈষম্য বা কোনো আপনার কি বলে বিতর্ক সৃষ্টি হওয়ার কোনো সুযোগ নাই। কারণ তাদের যে রাজনৈতিক অভিলাষ আর আমার যে রাজনৈতিক অভিলাষ এক নয়, ভিন্ন। আমার রাজনৈতিক অভিলাষ হচ্ছে আমি দেশে ন্যায় বিচার চাই, সুশাসনের প্রতিষ্ঠা চাই, ভালোভাবে বাঁচতে চাই, নিরাপদ জীবন চাই, নিরাপদ সড়ক চাই, নিরাপদ খাদ্য চাই, স্বাস্থ্য সেবার গ্যারান্টি চাই, শিক্ষা আমার মৌলিক অধিকার, আমি বিনামূল্যে শিক্ষা চাই, আমি বন পরিবেশ এগুলো রক্ষার জন্য আন্দোলন করব, দূষণ মুক্ত বাংলাদেশ চাই, বেকার মুক্ত বাংলাদেশ চাই। এগুলো হচ্ছে আমার মোটো। এখানে কোনোটাই অন্য কোন রাজনৈতিক দলের সাথে সংঘাত করবে না। আপনাদেরকেও ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমার মনের কথাগুলো অনেকদিন পরে, বিশ্বাস করেন, মন খুলে বলেছি আপনাদের কাছে এই কথাগুলো আমার ভিতরে। জি বলেন। থ্যাংক ইউ। জি, আমার সাথে নয় শুধু, তো আমাদের লক্ষ লক্ষ বিনিয়োগকারীদের সাথে অন্যায় করা হয়েছে। জি, আমি তাদের বিরুদ্ধে নেব হচ্ছে আইনি প্রক্রিয়া। যেমন মনে করেন এই যে এখন যে বর্তমান সরকার আসছে, আমি কিন্তু তার কাছেও কিন্তু একটা স্মারকলিপি দিয়েছি, অলরেডি দেয়া হয়ে গেছে। আমরা চাই, প্রথমে চাই ভালো সরকার, সুশাসনের সরকার চাই, তারপর আমাদের অভিযোগগুলো অবশ্যই আপনার কথা সঠিক, আমরা বিচার চাইবো, আমরা ক্ষতিপূরণও দাবি করব প্রয়োজনে, যে আমাদের যে এত বছর আমাদেরকে ক্ষতি করে দেওয়া হয়েছে আমরা এটার ক্ষতিপূরণ চাই। অবশ্যই সরকারের কাছে আমাদের আবেদন থাকবে। ধন্যবাদ আপনাকে। আমাদের মনে হয় আজকে আর কোশ্চেন নেই। আমি আমাদের আজকের অনুষ্ঠানের সভাপতি আমি আগে আপনার বৈশাখী টেলিভিশনে ছিলাম, আমার শুরু পথচলা মিডিয়াতে বৈশাখী টেলিভিশন দিয়ে 2016 সালে। ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ ডক্টর রফিকুল আমিন। ঢাকা রিপোর্টার্স ইউনিটি ইমিউনিটি প্রেস আয়োজন ভবিষ্যতেও করবে, আপনারা সবাই সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।